আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব মিশন মাধ্যমিক 2025-এর যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে তার ভৌতবিজ্ঞান বিষয়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নেওয়া করব। এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে বলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করো, প্রয়োজন তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে। তো দেখো, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় যে অবজেক্টিভগুলো আসবে সেই অবজেক্টিভগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। দেখো, বিগত বছরগুলিতে এই প্রশ্নগুলো অর্থাৎ এই অবজেক্টিভ প্রশ্ন উত্তরগুলো বারবার পরীক্ষায় এসেছে, তাই তোমাদের সামনে আজকের ভিডিওটিতে এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের যে মাধ্যমিক 2025 সালে পরীক্ষা দিবে, তো 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলো তোমাদেরকে একটিও প্রশ্নের উত্তর মিস করবে না, প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখবে। তাহলে দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। 2 নম্বর প্রশ্ন আছে, বায়ুমণ্ডলে কোন স্তরটি শীতলতম, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। দেখো, পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক বিষয়ের সাজেশনগুলো রাখা হয়েছে, সেই সাজেশনগুলো তোমরা দেখে নেবে, কেননা সেই সাজেশনগুলো ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাকে টার্গেট করে তৈরি করা হয়েছে। দেখো, নেক্সট প্রশ্ন কি আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় হয়, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারে। নেক্সট, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো, সেটা হচ্ছে মিথেন, যার সংকেতটা কি CH4, মনে রাখবে। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি? মিথেন। নেক্সট, সিএনজির প্রধান উপাদান কি? প্রথমে তোমাদেরকে জানতে হবে সিএনজিটা কি। সিএনজির ফুল ফর্ম হচ্ছে কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি। আরেকটা তোমাদের পাবে যে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো যাই হোক, এখানে যে সিএনজি আছে, সিএনজির প্রধান উপাদানটা কি? সেটা হচ্ছে মিথেন, অর্থাৎ এর সংকেত হচ্ছে CH4। নেক্সট, প্রমাণ চাপের মান কত? 6 নম্বর প্রশ্ন কি আছে, প্রমাণ চাপের মান কত? তো প্রমাণ চাপের মান হচ্ছে কত? 76 সেমি পারস্তম্ভের চাপের সঙ্গে সমান। নেক্সট, 7 নম্বর প্রশ্ন কি আছে, চার্লসের সূত্রের ধ্রুবক কি কি? তো চার্লসের সূত্রের ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর ও চাপ। গ্যাসের ভর আর চাপ হচ্ছে গিয়ে চার্লসের সূত্রের ধ্রুবক। নেক্সট কি আছে, মোল কিসের একক? তো মোল হচ্ছে পদার্থের পরিমাপের একক, তার একক হচ্ছে গিয়ে মোল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মোল কিসের একক? মোল হচ্ছে পদার্থের পরিমাপের একক। নেক্সট যে প্রশ্নটা দেখে নাও, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাভোগাড্রো সংখ্যার মানটা কত। এই সংখ্যাটা মানটা মনে রাখলে তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবে। অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা থেকে যে অঙ্কগুলো আসে সেগুলো তোমরা কিন্তু সহজে করতে পারবে। নেক্সট, 10 নম্বর কি আছে, আদর্শ গ্যাস কি? তো যে সকল গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলা হয়। তাছাড়া কি, যে সমস্ত গ্যাস PV=NRT মেনে চলে তাদেরকেও আদর্শ গ্যাস বলা হয়। অর্থাৎ যেখানে P হচ্ছে গ্যাসের চাপ, V হচ্ছে গ্যাসের আয়তন, N মানে হচ্ছে অনুসংখ্যা, R হচ্ছে গিয়ে আদর্শ গ্যাস ধ্রুবক, আর T মানে হচ্ছে গিয়ে উষ্ণতা বা টেম্পারেচার। তো দেখো, PV=NRT লিখলেও হবে অ্যান্সারটা, কিংবা তোমরা যদি লিখো যে সকল গ্যাস চার্লস ও বয়েল সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলা হয়, সেটাও কিন্তু সঠিক উত্তর হবে। তোমাদের যে কোনো একটা মনে রাখলেই চলবে। নেক্সট দেখো, 11 নম্বর কি আছে, সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত? সমতল দর্পণটা কি প্রকৃতির? এভাবে হয়। তো সমতল দর্পণে কিন্তু ফোকাস তৈরি হয় না, তাই সেটা অসীম বলা হয়, তা অসীম ধরা হয়। যে সমতল দর্পণে ফোকাস দূরত্ব কত? সেটা হচ্ছে গিয়ে অসীম। নেক্সট, একটি উত্তল দর্পণের ব্যবহার লেখো। দেখো, উত্তল দর্পণের ব্যবহার, উত্তল দর্পণ হয়ে থাকে। তো উত্তল দর্পণটা কি? এটা গাড়ির যে ভিউ ফাইন্ডার, সেই ক্ষেত্রে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। যে কোনো গাড়ির মধ্যে ভিউ ফাইন্ডার হিসাবে এই দর্পণ কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, এটা অঙ্ক থেকে একটা প্রশ্ন আছে, কি আছে প্রশ্ন পড়ো এবং বোঝার চেষ্টা করো। দেখো, পড়েছি 13 নম্বর কি আছে, যে কোনো আলোক রশ্মির প্রতিসরণের আপতন কোণ 60 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 45 ডিগ্রি হলে চ্যুতি কোণের মানটা, চ্যুতি কোণের মানটা কত? তো চ্যুতি কোণের মানটা কত? এখানে দেখো, ফর্মুলা দিয়ে তোমাদেরকে অঙ্কটা করতে হবে। তো চ্যুতি কোণটা কি? যে আপতন কোণ থেকে প্রতিসরণ কোণটা যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে চ্যুতি কোণ পাওয়া যাবে। অর্থাৎ 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলে কত হয়? 15 ডিগ্রি। তাহলে চ্যুতি কোণের মানটা কত আসলো? 15 ডিগ্রি। তাহলে অবশ্যই এই টাইপের অঙ্কগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এই ধরনের অঙ্ক পরীক্ষা একটা আসে, ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা আসে, এমনকি মাধ্যমিক পরীক্ষা আসে, তাই তোমাদেরকে ভালো করে এই ধরনের অঙ্কগুলো মনে রাখবে। কি বলেছে আরেকবার পড়ছি, যে কোনো আলোক রশ্মির প্রতিসরণে আপতন কোণটা 60 ডিগ্রি, প্রতিসরণ কোণ 45 ডিগ্রি, তাহলে চ্যুতি কোণটা কত? তো আপতন কোণ থেকে প্রতিসরণ কোণটা বাদ দিলে চ্যুতি কোণের মানটা পাওয়া যাবে। বোঝা গেছে? নেক্সট 14 নম্বর প্রশ্ন কি দেখে নাও, মানুষের চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? তো মানুষের চোখের মধ্যে রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয়।
নেক্সট প্রশ্ন কি আছে যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী আছে। দেখো মেন্ডেলিভের যে পর্যায় সারণী সেটা 7টি পর্যায় আর এটা হচ্ছে 9টি শ্রেণী আছে। কিন্তু এখানে একটা জানার বিষয় আছে যে দীর্ঘ পর্যায় শ্রেণী যদি বলে সেক্ষেত্রে কিন্তু শ্রেণী সংখ্যা আলাদা হয়ে যাবে। তো দীর্ঘ পর্যায় সারণীতে দেখো এখানে প্রশ্ন রেখে দিচ্ছি যে দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে। দেখো এখানে 18টি লেখা, দীর্ঘ পর্যায় শ্রেণী কোটা 18টা, 7টা পর্যায় কিন্তু দুটোতেই আছে, কিন্তু শ্রেণী সংখ্যা হচ্ছে গিয়ে এক্ষেত্রে 18টা। তো দেখো মেন্ডেলিভের যদি বলে তাহলে 7টা পর্যায়ে 9টা শ্রেণী লিখবে, আর যদি বলে দীর্ঘ পর্যায় সারণীতে সেক্ষেত্রে 7টি পর্যায় আর 18টা শ্রেণী হবে। ওকে, বোঝা গেছে। নেক্সট প্রশ্ন দেখো কি আছে যে একটি মুদ্রা ধাতুর নাম লেখো। তো মুদ্রা ধাতু তোমাদেরকে মনে রাখার একটা সিম্পল উপায়, মুদ্রা কী কী ধাতু দিয়ে তৈরি করে, দেখো আগের যুগে সোনা, তারপর হচ্ছে তামা, তারপর রূপো, এগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হতো। তো সেইগুলো ধাতুর নাম মুদ্রা ধাতু রাখা হয়। তাহলে মুদ্রা ধাতু কি, এটা সোনা হচ্ছে যে কোনো একটা লিখলে হলো মুদ্রা ধাতু, সোনা, তামা, তারপর হচ্ছে গিয়ে যেটা সিলভার যেটাকে বলা হয়, যেটা কী বলবো, রূপো। নেক্সট দেখো 18 নম্বর কী প্রশ্ন আছে, পরমাণু ও আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত। সেটা হচ্ছে পরমাণু ও আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত, সেটা হচ্ছে আয়ন। অফকোর্স আয়ন বেশি সুস্থিত, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো কী আছে, একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ। তো কঠিন সমযোজী, দেখো একটু বোঝার চেষ্টা করবে, কঠিন সমযোজী যৌগের উদাহরণ কি, তো সেটা হচ্ছে ন্যাপথলিন। ন্যাপথলিন হচ্ছে কঠিন সমযোজী একটা যৌগের উদাহরণ। নেক্সট প্রশ্ন কী দেওয়া আছে, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী এবং তড়িৎজয়ী যৌগের নাম লেখো। দেখো সমযোজী আর তড়িৎজয়ী দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়, মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষায় এই প্রশ্ন, মাধ্যমিক পরীক্ষায় বারবার এসে থাকে এই ধরনের প্রশ্ন। তো তোমাদেরকে বলো অবশ্যই প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখবে। তো সমযোজী যৌগ হচ্ছে জল, যার সংকেত হচ্ছে কি H2O। এটা হাইড্রোজেন এবং অক্সিজেন সমযোজিতার সাহায্যে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগটা গঠন করেছে, তাই জল হচ্ছে সমযোজী যৌগ। আর তড়িৎযৌগ কি, তড়িৎযৌগ হচ্ছে কি খাদ্য লবণ বা NaCl। তাহলে এক্ষেত্রে তড়িৎ যৌগ হচ্ছে কি NaCl আর সমযোজী হচ্ছে কি H2O। দেখো তারপরে যে প্রশ্নটা আছে কি যে রাসায়নিক বন্ধনে কোন ইলেকট্রনগুলি অংশগ্রহণ করে, রাসায়নিক বন্ধনে কোন ইলেকট্রনগুলি অংশগ্রহণ করতে, রাসায়নিক বন্ধনে যোজক ইলেকট্রনগুলি অংশগ্রহণ, অর্থাৎ রাসায়নিক বন্ধন যখন ইলেকট্রন অংশগ্রহণ করতে তখন বাহ্যিক কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেই বাহ্যিক কক্ষপথের ইলেকট্রনগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় বা ইলেকট্রনগুলি রাসায়নিক বন্ধনের মধ্যে কী হয়, অংশগ্রহণ করে থাকে। নেক্সট প্রশ্ন কী আছে, CaO মানে ক্যালসিয়াম অক্সাইড দিয়ে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান, সেক্ষেত্রে তড়িৎযোজী যে বন্ধন বর্তমান থাকে, CaO-তে তড়িৎযোজী বন্ধন বর্তমান থাকে। নেক্সট কী আছে, একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ। দেখো সমযোজী তরল পদার্থ আগে আলোচনা করা হলে কঠিন, আর এখানে দেখো তরল আলোচনা করে, তরল এটি সমযোজী তরল পদার্থ কি ক্লোরোফর্ম, যেটা চেতনানাশক ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। তো সমযোজী তরল পদার্থের উদাহরণ হলো কি ক্লোরোফর্ম। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, সমযোজী দ্রাবক তড়িৎযোজী না সমযোজী। দেখো সরি, এখানে কী আছে, সার্বজনীন দ্রাবক তড়িৎযোজী না সমযোজী। তো সার্বজনীন দ্রাবক সম্পর্কে তোমাদের জানতে হবে, বা ইউনিভার্সাল সলভেন্ট। তো সার্বজনীন দ্রাবকটা কি, সার্বজনীন দ্রাবক হচ্ছে কি জল, অর্থাৎ H2O। তো একটু আগেই আলোচনা করা হলো যে জলটা হচ্ছে গিয়ে সমযোজী যৌগ, তাহলে সেক্ষেত্রে উত্তরটা কী হবে, সমযোজী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কী আছে 25 নম্বর প্রশ্ন দেখো, একটি যৌগের উদাহরণ দাও যেখানে সমযোজী ও আয়নীয় উভয় প্রকার বন্ধন উপস্থিত। দেখো এখানে কি বলেছে প্রশ্নটা বোঝার চেষ্টা করো, সমযোজী আর আয়নীয় উভয় প্রকার বন্ধন উপস্থিত, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে কি সমযোজী এবং আয়নীয় বন্ধন উভয়ই কিন্তু বর্তমান থাকে। তো যাই হোক, আজকের এই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো। তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে তোমরা কিন্তু ভিডিওগুলো পাবে। তাহলে ভিডিও শেষ করছি, ধন্যবাদ।